আমরা এমন একটা দেশে বাস করছি, এখন নিজ দেশে পরবাসী। যেভাবে ওনাকে গ্রেফতার করা হয়েছে চট্টগ্রাম বিমানবন্দর থেকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে, আইনত স্যার কি বলে এই পুরো বিষয়টা কি একদম আইনগতভাবে ঠিক প্রক্রিয়া? আমাদের ডকুমেন্টেশন আছে, ইন্টারন্যাশনাল ডকুমেন্টেশন গুলো আমরা পাঠাই সারা পৃথিবীতে। এগুলো যাচাই করে দেখবে না whether it is true or not। ইসকনটাও দ্বিখণ্ডিত হয়ে গেছে বলে আপনার মনে হয়? আমি এইমস হসপিটালে দিল্লিতে যদি না যেতাম, আমি কিন্তু সুস্থ হতাম না, আমি মরেই যেতাম। চিন্ময় প্রভুর মামলা করতে গিয়ে আমাদের যে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে, সেটা সাংঘাতিক একটা হিউম্যান রাইটস এর লঙ্ঘন। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। শ্রীজাত ভারী সুন্দর দুটো কবিতার লাইন লিখেছিলেন, আমার এখন এনার পাশে বসে মনে পড়ছে। তুমি যদি বারংবার কোপ মারতে পারো, ছিন্ন কাঁধে ফের মাথা জন্মাবে আমারও। আমার মনে হয় আমার পাশে যিনি আছেন, এই দুটো কবিতার লাইনই তার পরিচয় হতে পারে। রবীন্দ্র ঘোষ চিন্ময় প্রভুর আইনজীবী। সেই লড়াই আদালত কক্ষ থেকে শুরু হলেও আমার মনে হয় এখন ভারত, বাংলাদেশ, আন্তর্জাতিক স্তরেও তার কণ্ঠ লড়াইয়ের প্রতিধ্বনিকে আরো বেশি দৃঢ়চেতা করে তোলে। স্যার, প্রথমেই দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। আহ, কেমন আছেন? এবং বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আমি আপনার বিভিন্ন ইন্টারভিউ দেখছিলাম। খারাপ লাগে কি দিনের শেষে? এই প্রশ্নটা আমার প্রথমেই করতে ইচ্ছা করছে। রিয়েলি আমরা এমন একটা দেশে বাস করছি, এখন নিজ দেশে পরবাসী। তারপরেও যেহেতু আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমি একজন মুক্তিযোদ্ধা, আমরা দেশপ্রেম প্রেম আছে আমাদের। কে হিন্দু কে মুসলমান সেটা আমার কাছে, আমি একজন মানবাধিকার কর্মীর কাছে কিছুই না। আমি কিন্তু মনে করি মুসলমানের যেমন অধিকার আছে, হিন্দুর অধিকার আছে আমাদের একই বাংলাদেশে। আমরা কাউকে ডিসক্রিমিনেট করি না। আমরা নিজেরা যারা মানবাধিকার করি, তারা কোনো রাজনৈতিক আপনার অ্যাফিলিয়েশন নাই। আমরা রাজনৈতিক দিক দিয়ে চিন্তা করি না, আমরা চিন্তা করি মানুষের অধিকারের দিক। আমরা যে কোনো লোক যদি কোনো বিপদে পড়ে, আজকে 30 বছর পর্যন্ত আমি বাংলাদেশে মানবাধিকার করি। আমাদের মানবাধিকার সংগঠনের নাম হলো বাংলাদেশ মাইনরিটি ওয়াচ, আমি ওইটার সভাপতি। এই যে আমরা এটা সংগঠিত করেছি কোনো পলিটিক্যাল আইডেন্টিটি আমাদের না থাকার কারণে। মাইনরিটিদের সমস্যাগুলো তুলে ধরার জন্য প্রত্যেকটা লোকের কাছে আমাদের এটার এই যে ক্ষুদ্রতম প্রচেষ্টা বলে মনে করুন। আমি এই যে সংগঠনের পক্ষ থেকে সারা বাংলাদেশে ফ্যাক্ট ফাইন্ডিং করি অ্যাজ পার ইন্টারন্যাশনাল প্রটোকল। ফ্যাক্ট ফাইন্ডিং গুলো আমরা সরকারকে জানাই, সরকারের হোম মিনিস্ট্রিকে জানাই, আমরা এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি, আপনি অনুগ্রহ করে তাদের নিরাপত্তার জন্য এবং নিরাপদে থাকার জন্য আপনি দয়া করে তাদেরকে হেল্প করেন। আমরা করেছি, অনেকেই পুলিশ হেল্প করেছে, এই ধরনের অনেক অভিযোগ মানে ইনস্ট্যান্স আমাদের কাছে আছে। এখন চিন্ময় প্রভুর মামলা করতে গিয়ে আমাদের যে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে, সেটা সাংঘাতিক একটা হিউম্যান রাইটস এর লঙ্ঘন। আমরা হিউম্যান রাইটস এর লঙ্ঘন যেখানে হচ্ছে সেখানে আমরা যাচ্ছি, শুধু চিন্ময় প্রভুর জন্য নয়, সেখানে চিন্ময় প্রভুর মতো আরো অনেক লোক, হাজার হাজার লোক তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। সেই কারণে আমরা সেখানে গিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সরকারের সহযোগিতায় এই কাজগুলো আমরা করি। আমাদের সরকারের কাছে মূল নিবেদন হয়েছে, আপনি দয়া করে আইনের আওতায় মানুষের সহযোগিতা করেন, বিচার করবেন, আমরা আপনাদেরকে মেনে নেব। কিন্তু যখন দেখলাম একটা চিন্ময় প্রভুর মতো একটা নিরপরাধ লোককে অপরাধী বানানোর জন্য যে প্রক্রিয়া, ওনার যে একটা বিশাল প্রকৃতির আপনার কি বলবো এটাকে, আমি বলতে পারি তাদের গুড গভর্নেন্স, তার চিন্তা চেতনা, এটাকে নষ্ট করে দেওয়ার জন্য এই মামলা, একটা মিথ্যা মামলা তার বিরুদ্ধে করা হয়েছে। শুধু তাই নয়, মিথ্যা মামলা নয়, আপনারা যারা আইনজীবী হয়ে ওনার পাশে থাকতে চাইছেন। এটাও বলছি, কারণ আমি গেলাম কি কেন, ওখানে তো কোনো আইনজীবী পাওয়া যাচ্ছে না চট্টগ্রামে। আইনজীবী না পাওয়ার কারণে আমার সহযোগিতা, আমি মনে করেছি, আমাকে কেউ বলে নাই যে আপনি আমাকে সাহায্য করুন, কিন্তু আমার একটা দায়িত্ব মনে করে আমি ওনার আইনজীবী হয়েছি, ওনার থেকে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়েছি, ওনার থেকে আমি ভোকালতনামা নিয়েছি। ভোকালতনামার
আনার পরেও কোর্টের মধ্যে যে অবস্থা হয়েছিল ওই দিন, আমি এটা বলতে পারবো না। আমার বন্ধু, তার মানে আমি যে সমস্ত আইনজীবীকে দেখেছি এরা অনেক জুনিয়র, আমাদের অনেক জুনিয়র আইনজীবী, আমাদের মতো অনেক আইনজীবী আমার বন্ধু আছে, তারা তো প্রগতিশীল কথা চিন্তা করা উচিত ছিল। তারা তো, আমি একজন আইনজীবী হিসাবে তারা আমাকে হেল্প করা উচিত ছিল, বরঞ্চ আমাকে হেনস্থ করাটা উচিত হয় নাই। তো অনেকে এখন বলছে, আমি শুনছি, কোথায় হেনস্থ করলাম? আমরা তো হেনস্থ করি নাই ওনাকে, উনি এটা বানিয়ে বানিয়ে বলছে মিডিয়াতে, এটা ঠিক নয়। কিন্তু আমি তো, প্রমাণ আছে আমার কাছে, আমি বানিয়ে বলেছি নাকি সত্যিকারের ঘটনা? তাহলে আমার পুলিশ লাগে কেন? আমাকে পুলিশ সারাউন্ডিং পুলিশগুলা তো না দিলে হতো, তো কেন দেওয়া হলো? যদি ভয় না থাকতো তাইলে এইটা করতো না। তারা পুলিশ ছাড়া আমি নিরাপদে যাতে থাকতে পারি সেই ব্যবস্থা তারা করতে পারতো। আমার হোটেলে পর্যন্ত চলে গেছে অনেক লয়ার। আমি গিয়েছি, আমার বন্ধু, অনেক বন্ধু যারা এখন আহত আছে, তারা মামলা করতে গিয়ে আহত হয়েছে। মামলা কেন করেছে? তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। যেমন মার্ডার কেসের যে মামলাটা, সেটা এতগুলো লয়ার, 71 জন লয়ার, হিন্দু লয়ার, তাদেরকে দিয়েছে। স্যার, ওই ওই আইনজীবীর মৃত্যুকে নিয়ে স্বয়ং মোহাম্মদ ইউনূস স্টেটমেন্ট দিয়েছিলেন। স্যার, ওই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? একজন আইনজীবীর মৃত্যু, কোট আনকোট মুসলমান লয়ারের মৃত্যুতে হিন্দু লয়াররা কার্যত অভিযুক্ত, 71 জন লয়ারের বিরুদ্ধে কেস দেওয়া হয়েছে। এটা দেখেন, এটা অত্যন্ত আশ্চর্যের বিষয়। মৃত্যু হতে পারে, যে লয়ার মৃত্যু হয়েছে এটা আমরা কন্ডেম করেছি, স্বাভাবিক। কার আঘাতে মৃত্যু হয়েছে ইনভেস্টিগেশনের ব্যাপার, এটাতে ইনভেস্টিগেশন হবে, তারপরে ফাইনাল রিপোর্ট হবে অথবা চার্জশিট হবে। পুলিশের নিয়মটা হলো, যদি এটা সত্য প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে চার্জশিট হবে, আর যদি মিথ্যা হয় তাহলে তার বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট হবে। এটা তো হবে, এটার অপেক্ষা না করে এখন অন্যান্য লয়ারকে মারধর করা, তাদের চেম্বারে গিয়ে চেম্বার তছনছ করে দেওয়া, এগুলা তো ভালো লক্ষণ নয়। আমরা তো এই জন্য দেশটা স্বাধীন করি নাই। আমার কথা হলো, হিন্দু মুসলমান সবার জন্য আমরা কাজ করি, মানবাধিকার। এখানে কেউ হিন্দু কেউ মুসলমান সেটা আমরা ভাবি না। আমাদের ভাবনা চিন্তা হলো মানুষের উপকার করা। এই স্বাধীন দেশে সবাই সমান। আমরা 71-এ মুক্তিযুদ্ধ করেছি বিদায় আমি ওই কারণে গিয়েছিলাম, এবং চিন্ময় প্রভুর সঙ্গে দেখাও করেছি। দেখা করেছি কেমন? পারমিশন দিবে না, কি আশ্চর্যের কথা! একটা কয়েদি, সে যদি ডাকাতি কেজের আসামি হয়, মার্ডার কেজেরও যদি আসামি হয়, যে there should be given permission to see, to meet with the victim. কিন্তু আমাকে তো সেটা দেওয়া হচ্ছিল না। আমি ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজনস, তার কাছ থেকে, আপনার, ওনার সঙ্গে দেখা করে তার কাছ থেকে পারমিশন নিয়ে তারপরে আমাকে দেখা করতে দিল। কিন্তু তাও না, উনি দেন নাই, দিয়েছে মিনিস্ট্রি অফ হোম, উনিও বলেছে দিতে দাও। তো দেখা যাচ্ছে কারো কথা কেউ শুনছে না। পারমিশন থাকলেও বলবো যে আমি দেব না, দেখি উনারা কি করতে পারে। এই যে জোর যার মুলুক তার, যে চিন্তা চেতনা, এটা তো দেশের জন্য ক্ষতিকর, দেশের জন্য অত্যন্ত দুঃখজনক। দেশ তো আমরা স্বাধীন করেছি, দেশ যদি ভিন্ন খাতে যায় তাহলে আমরা নিশ্চয়ই ইন্টারফেয়ার করব, আমরা মানবাধিকার কর্মী। এই কারণে আমি গিয়েছিলাম, 2 বার আমাকে হেনস্থ করা হয়েছে। এখন নতুন তারিখ ফিক্স করেছে 2/1/2025। এখন আমরা সেদিন যাব সিদ্ধান্ত নিয়েছি, কারণ একলা মানুষ, কেউ আইনগত সহযোগিতা পাচ্ছে না, তো কে ওনার জন্য ফাইট করবে, কে এগুলা করবে? তা আমাদের চিন্তা হলো ওনাকে আমরা আইনগত ভাবে সহযোগিতার জন্য সেখানে যেতে হবে। আমার বিভিন্ন রকমের ভয় প্রদর্শন করা হচ্ছে, আমি এখান থেকে জানতে পারছি। এবং ওই একটা যুগান্তর নামক একটা পেপার, যুগান্তর একটা টেলিভিশন বিরুদ্ধে লেগেছে যে উনার ছেলে ওখানে থাকে এবং উনি ওখানকার নাগরিক কি করে হলেন এবং উনি কি করে ওখানে বাস করে। অভিযোগটা এটা। আরে, এনিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড, আমার ছেলে কোথায় বাস করে, কোন কান্ট্রিতে থাকে, এই জন্য আমার ছেলে দোষী হয়ে যাবেন, এটা তো হতে পারে না। কারণ উনাদের ছেলে মেয়েরা বাইরে পড়ে না, যারা এই অভিযোগগুলো করে, উনাদের ছেলে মেয়েরা বাইরে লেখাপড়া করে, তারা বাড়ি করেছে। এখন আমাকে বলা হচ্ছে, দেখেন আমি একটা
এখানে আমার ছেলের যেখানে থাকে নিচে ছোট একটা ওর বিরাট প্রাসাদ উনার ওখানে, মানে এগুলাকে উত্তেজিত করা, এই কথাগুলো বলে মানে মানুষকে উত্তেজিত করা, আর কিছু না। স্যার, বিভিন্ন সংবাদ মাধ্যমে এটাও প্রচার করা হচ্ছে যে আপনি ভারতের সঙ্গে মিটিং করতে এসেছেন, ভারতে হঠাৎ করে কেন এলেন, এই ধরনের একটা উস্কানিমূলক মন্তব্য আপনাকে নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে বাংলাদেশেই করা হয়েছে, আপনিও হয়তো দেখেছেন। এগুলোকে স্যার আপনি আমি কিভাবে দেখেন? দেখেছি, আমি সবাই আমি বলি, আমি এই আজকে আমার এই পাটা দেখতে পাচ্ছেন, আজকে এটা 4টি বছর আমি এখানে সাফার করতেছি। আমি এইমস হসপিটালে দিল্লিতে যদি না যেতাম আমি কিন্তু সুস্থ হতাম না, আমি মরেই যেতাম। ভগবান বা আল্লাহ, ঈশ্বর আমাকে এইটা থেকে রক্ষা করেছে, এটা ঠিক। আমি যদি এখানে না আসতাম, চিকিৎসার জন্য তো সবাই মুসলমান হিন্দু সব বাংলাদেশ থেকে আসে, হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক আসে চিকিৎসার জন্য, আমিও আসছি। এমন না আমি কি শত্রু দেশে আসছি নাকি মিত্র দেশে আসছি। আমার এখানে যেহেতু আসা যাওয়াটা খরচ কম, নাহলে তো আমি সিঙ্গাপুরে যেতাম, আমার তো সেই এবিলিটি নাই। আমি এই কারণে এখানে এসছি, ভারতবর্ষে এসছি। আমি এখানে ট্রিটমেন্টটা ভালো হয়েছে আমার, এই যে আমি স্মরণ করেছি। আর এখানে মুসলমান ভাইরা ওখানে যে আছে, ওনারা তো ট্রিটমেন্ট এখানে আসে, হাজার হাজার লোক ট্রিটমেন্টে আসে, তো ওনারা এসে ওনারা উপকৃত হয় নাই। সেই প্রচারটা কি একটা এখন ষড়যন্ত্রমূলক প্রচার বলে আপনার মনে হচ্ছে? এক্স্যাক্টলি, এই ষড়যন্ত্রমূলক প্রচারটা করে যাতে আমি বাংলাদেশে ঢুকতে না পারি, একটা পরিকল্পনা করেছে। তারা আমাকে ভয় ভীতি দেখাচ্ছে এগুলো বলে। বিভিন্ন, যেমন আমাদের বার অ্যাসোসিয়েশন, এখানে চট্টগ্রামের বার অ্যাসোসিয়েশন একটা সমিতি আছে, তারা, আমি ওই সমিতির মেম্বার না হলে আমাকে ঢুকতেই দিবে না। এটা কোনো কথা হলো? ইজ দেয়ার এনি ল ইন দি কান্ট্রি? কি করে সম্ভব বলে যে আপনি আম, এখানে ওকালতি করতে পারবেন না? আর যারা ওকালতি করতে, চট্টগ্রাম বারের সদস্যরা ভয় পাচ্ছে, কারণ তাদের বিরুদ্ধে মামলা, তারা তো আসতে চাচ্ছে না। তাদের বিহাবে যদি আমি দাঁড়াই, এটা কোনো ত্রুটির কিছু নাই, আইনগত কোনো দোষ নাই। তারপরে ওনাদেরকে বুঝাতে পারছি না যে আপনারা যে বলছেন আমার কথা, এই কথাগুলো সত্য নয়। আমি মানবাধিকার কর্মী, আমি সুপ্রিম কোর্টের আইনজীবী, এটা ছাড়া আমার অন্য কোনো পরিচয় নাই, আমি কোনো পলিটিক্যাল পার্টির সদস্য নই, এটাই আমার কথা। স্যার, যে কথাগুলো যেভাবে বলছেন, যেভাবে পোট্রে করা হচ্ছে, এটা তো ঠিক যে একটা প্রাণের ভয় এবং সংশয় বিভিন্ন মাধ্যমে আলোচনা হচ্ছে। আপনি স্যার ব্যক্তিগতভাবে এটাকে কিভাবে দেখেন? আমি দেখবো এটা একটা বৈষম্যমূলক আচরণ একটা লয়ারের প্রতি। একটা আইনজীবীকে যাতে, চিন্ময় কৃষ্ণর যে কেসটা, হুম, সেডিশন কেস, সেই সেডিশন কেস যাতে আমি যেতে না পারি, ওটা যাতে আমি হেল্প করতে না পারি। ওরা একটা নাকি রিজলিউশন করে রেখেছে, কোন লয়ারকে দাঁড় করতে দেব না সন্ত্রাসীর বিরুদ্ধে। কোন সন্ত্রাসী? আর ইসকনের চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী, উনি কোন জায়গাতে, এমন কোন কেস আছে কিনা ওনার বিরুদ্ধে? হঠাৎ করে উনি সন্ত্রাসী কি করে হলেন? উনি সারা দেশব্যাপী মানুষ হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ হচ্ছে উনার ডাকে আসতেছে। উনি কৃষ্ণ প্রেম এটা ছড়ানোর জন্য উনি কাজ করেন। এখানে কি আছে? কে হিন্দু কে মুসলমান? মুসলমানদের জন্য কাজ করেছে, হুম। হিন্দুদের জন্য তো করেছে, মুসলমানের জন্য যেমন আমি করি, আমিও একইভাবে কাজ করি। আমি তো কোনো মানে মিসরিপ্রেজেন্ট করছি না, আসল সত্য ঘটনা আমি উপস্থাপন করছি। এটাই আমার দোষ। আমাকে বলে যে না, ওনাকে আসতে দেওয়া হবে না। বিভিন্ন খবরগুলো পাচ্ছি বাংলাদেশ থেকে। ইসকনের স্ট্যান্ডটাও তো একটা অদ্ভুত একটা স্ট্যান্ড, যেখানে ইসকন থেকে প্রেস কনফারেন্সও করা হয়েছে। ইসকনটাও দ্বিখণ্ডিত হয়ে গেছে বলে আপনার মনে হয়? মনে হয়, মনে হয় নয় শুধু, আমি প্রমাণও পেয়েছি। কারণ উনাকে, ইসকনের যে এখন বর্তমানে যিনি সেক্রেটারি, উনি আজকে অনেক বছর থেকে আছেন এখানে। যেহেতু চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর উনার যে আহ উত্থান হয়েছে, ওই উত্থান অন্য সংগঠন করতে পারে নাই। আর বলে যে উনি হলেন অনেক ছোট বয়সে, উনি কেন এটা নেতৃত্ব দেবে? আমরা হইলাম সেক্রেটারি প্রেসিডেন্ট, আমরা না নেতৃত্ব দেবো। এখন উনার কথায় যদি লোক আসে, উনার কোথায় যে লোক যদি সমাবেত হয়, উনার কথা শুনে, তাহলে কাকে ভালোবাসে? উনাকেই তো ভালোবাসে। উনাকে ভালোবাসে কেন? ওইটা আরেকজনের মানে অ্যানিমিটি। তার মানে উনার অ্যাংজাইটি, উনি কোনো বড় হয়ে যাচ্ছে, আমি ছোট হয়ে যাচ্ছি। বড় আর ছোট এখানে কেন? আমার কথা হলো, আমরা কে দেশের জন্য ভালো করবে,
যে জনগণের কথা বলবে তাদের পাশেই তো আমরা থাকার কথা। এখানে একটা প্রশ্ন, ওনার বিরুদ্ধে দেশদ্রোহ মামলা দেওয়া হয়েছে, পতাকা অবমাননা করেছেন উনি, গেরুয়া পতাকা বা গেরুয়া কিছু রাখা ছিল বাংলাদেশের পতাকার উপরে, এই ধরনের কিছু একটা সামারাইজড একটা কেস। যেভাবে ওনাকে গ্রেফতার করা হয়েছে চট্টগ্রাম বিমানবন্দর থেকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে, আইনত স্যার কি বলে এই পুরো বিষয়টা? কি একদম আইনগতভাবে ঠিক প্রক্রিয়া এবং যে ধারাগুলো ওনার বিরুদ্ধে দেওয়া হয়েছে এক্স্যাক্টলি একদম যথাযথ বলে মনে হচ্ছে আমি আপনার? আপনাকে একটা প্রশ্ন করি, হুম, এই যে পতাকাটা আপনি, হুম, আমার ভিডিওটা আছে এখন, হুম, হুম, পতাকাটা ওই এইভাবে কেউ বা কেউ তুলে হুম, দিচ্ছিল, তখন আপনি পতাকা খেয়াল করেছেন? পতাকা কিন্তু বাংলাদেশের পতাকা নয়। হুম, এটা বাংলাদেশের পতাকাকে এমন ভাবে সাজিয়ে তারকা খচিত, হুম, চারটা তারা ছিল। তারকা খচিত এই পতাকাটা ওখানে লাগাচ্ছে। হুম, তো আপনি কি করে বলবেন এটা বাংলাদেশি পতাকা? যদি বাংলাদেশি পতাকা হয়েও থাকে, ধরে নিলাম এটা বাংলাদেশি পতাকা, কিন্তু উনি উনার যে, যেটা হিন্দুত্ববাদের যে একটা হুম, পতাকা আছে, এটা সবাই ব্যবহার করে। এটাকে বাংলাদেশের পতাকাকে ছোট করার জন্য নয়। হুম, কিন্তু আমি যদি এখন উল্টা বলি, বাংলাদেশের পতাকাকে অবমানিত করে অপমানিত করেছে, এরকম ইনস্ট্যান্স আমার কাছে 10টা আছে, অনেক আছে। উনারা পায়ে বাংলাদেশের পতাকা এবার পায়ে দিয়ে হুম, মুড়ে রেখেছে, ভারতীয় পতাকাও একইভাবে মুড়ে রেখেছে, হুম, আমরা দেখেছি। একটা পতাকাকে অশ্রাদ্ধ, মানে অশ্রদ্ধা করা, এটা কত বড় অন্যায়। এবং সেখানে এগুলা করেছে কার, মানে প্ররোচনায়? যে কোনো একটা পলিটিক্যাল পার্টি হতে পারে, যে কোনো ওর প্ররোচনায়। কিন্তু সাধারণ জনগণ এগুলা ওদের কথায় বিশ্বাস করে না। আমি এখন যারা অন্যায়কারী তারা শাস্তি পাক, আর যারা সত্যিকার অর্থে দেশের সেবা করছে, মুসলমানও তো অনেকে সেবা করছে, এবং মুসলমান আমার বন্ধু অনেক আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে সুপ্রিম কোর্ট বারে একবার। আমি তো, আপনি মুক্তিযুদ্ধের কথা বললেন, জাস্ট কালকে বিজয় দিবস গেল 16 তারিখ, আমি যে যখন ইন্টারভিউটা করছি তার আগের দিন, এই বিজয় দিবসে ভারতের অবদান ছিল কি ছিল না অনেক বিতর্ক বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে, এবং আমরা কিছুদিন আগে দেখলাম ভারতের পতাকা অবধি মাটির তলায় বা পায়ের তলায় পাড়ানো একটা বাংলাদেশে, যেটা আমরা ভাবিনি। স্যার এই বিষয়গুলো আপনি কিভাবে দেখেন? আপনি বললেন সাধারণ মানুষ এদের সঙ্গে নেই, অথচ বৃহত্তর মানুষ যদি সঙ্গে না থাকে তাহলে এ, এই ধরনের কার্যকলাপ বাংলাদেশে হতে পারে, এতে দুই দেশের সম্পর্কটা খারাপ এটি হচ্ছে। ঘৃণা জন্মানো, মানে আমাদের ভারত এবং বাংলাদেশের জনগণের মধ্যে একটা ঘৃণা জন্মানোর জন্য এই কাজটা তারা করছে, যাতে বাংলাদেশ, বাংলাদেশকে উদ্ধার করার জন্য, বাংলাদেশ বানানোর জন্য ভারতের যে ভূমিকা, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু উনাদের কথা হলো, যারা এই কাজগুলো করেছে, উনার কথা হলো, না, ভারত আমাদের জন্য কিছু করে নাই। নরেন্দ্র মোদী অনেক লোক মেরেছে বলছে এরকম, এবং উনি একজন আহ ঠান্ডা মাথায় মুসলমানদের খুন করেছে, এই ধরনের কথা এখন বলছি সবাই। আমার প্রশ্ন হচ্ছে, আমি তো ভারত বিরোধী বা রাশিয়া বিরোধী বা আমেরিকা বিরোধী, আমি কোনো কিছুর মধ্যে নাই। আমি আছি আমার অধিকার নিয়ে কথা বলার, আমার কথা বলার অধিকার নিয়ে কথা বলা কেউ বন্ধ করলে আমি এটা প্রতিহত করব। এটা হলো আমার কাজ, আমি স্যার, করি। সংখ্যালঘুর উপর অত্যাচার নিয়ে মোহাম্মদ ইউনূস বলেছিলেন যা হচ্ছে পুরোটাই প্রচার, সে অর্থে কিছুই হচ্ছে না। এমনকি ডোনাল্ড ট্রাম্পকে কেউ বা কারা ভুল বুঝিয়েছে, আপনি হয়তো দেখেছেন। আমার কাছে প্রশ্ন, যে বর্তমান যে ছবি ভিডিওগুলো আমরা দেখি, কিছুই কি হচ্ছে না সংখ্যালঘুর উপর অত্যাচার বাংলাদেশে? আচ্ছা, উনি এইবার একটা রিপোর্টে উনি স্বীকারও করেছেন, কিছু এরকম অত্যাচার হয়েছে। উনি স্বীকার তো করেছেন, প্রথমবার বলেছে কিছুই হয়নি, এখন আবার স্বীকারও করছে। কিসের জন্য স্বীকার করছে? উনার কি মেশিনারি, যেটা গভর্নমেন্ট মেশিনারি, উনার ইন্টারিম গভর্নমেন্টের মেশিনারি, তাহলে দোষ দিতে হবে। উনারা সবাই কি সাম্প্রদায়িক? মোটেই না, সবাই সাম্প্রদায়িক নয়। এখানে ভালো মানুষ অনেক আছে, আমার বন্ধু যারা আমাকে ভোট দিয়েছে, আমি নির্বাচিত হয়েছিলাম সুপ্রিম কোর্ট বারে। তো আমি কি সবাইকে দায়ী করতে পারি না। কিন্তু ইনুস সাহেব কি করে বললেন উনি আমাদের চট্টগ্রামেই বাড়ি, এখন উনি কি না দেখে শুধু বললেন কোনো সংখ্যালঘু নির্যাতন হয় নাই, মানে ওনারা যাই বলে তাই কানেন, কিন্তু উনি কি ইনভেস্টিগেট করবে না এটা সত্য বলেছে কিনা? উনি তাই তো করে নাই। আন্তর্জাতিক সম্পর্ক যারা মিথ্যা কথা বলে, তারা কখনো সত্য কথা বলতে জানে না, তারা খাটো করার জন্য দেশকে এই কথাটা বলে। এটা তো দেশের ক্ষতি, তারা যে মিথ্যা কথাগুলো বলছে এটা দেশের ক্ষতি। তারা মেনে নিতে, ইয়েস হচ্ছে, আমরা এটা বন্ধ করার চেষ্টা করছি। এরকম অনেকে বলেছে, আগে প্রিভিয়াস গভর্নমেন্টের কিছু লোকও বলেছে, পুলিশরাও স্বীকার করে। কিন্তু
গভর্নমেন্টের কথা শুনতে হয় পুলিশকে। মানে আমার পুলিশ লাগে, আমাকে গার্ড দিয়ে নিয়ে আসতে হবে বলুন? আমি কেন গার্ড দিয়ে নিয়ে আসবো? আমি তো আমি ফ্রিডম, আমার ফ্রিডম আছে, আমি যেখানে সেখানে যেতে পারি। কিন্তু আমি এখন যেতে পারছি না কেন? তাইলে ওনারা সত্যকে লুকাচ্ছে, রাইট। একদিক দিয়ে আপনার লুকাচ্ছে। কি মনে হয় ট্রাম্পের সঙ্গে টাসেলে এইভাবে চলে যাওয়া ইউনিশ সরকার একটা ভুল পদক্ষেপ? অন্তত বাংলাদেশের সাপেক্ষে আপনি তো আন্তর্জাতিক স্তরে বিভিন্ন কিছু নিয়ে পড়াশোনা করেছেন, ট্রাভেল করেছেন। এটা কি আপনার মনে হয় ট্রাম্পের সাথে টাসেলে না যাওয়াটাই উচিত ছিল অন্তত? সেটাই, যেমন আমি ইউরোপ, আমেরিকা, হুম, সুইডেন, নরওয়ে, হুম, ইউরোপের সব জায়গা, এবং আমি সেমিনার করেছি, হুম, জাতিসংঘে সেমিনার করেছি। জাতিসংঘে তো 2 বার আমি পার্টিসিপেট হুম। করেছি মাইনরিটি রাইটস নিয়ে। তো তখন তো আমার কেউ ইন্টারফেয়ার করেনি। ওই গভর্নমেন্টের যারা ছিল তারা বলেছে, দাদা আপনি আসছেন, তবে দেশের ভাবমূর্তি হুম। যাতে এক্ষেত্রে আমি এটাই বলছিলাম স্যার, ট্রাম্পের সঙ্গে কলিশনে যাওয়া কি দেশের ভাবমূর্তি, এবং এটা ভুল পদক্ষেপ বলে মনে হচ্ছে? না, খুব ভুল পদক্ষেপ ওনাদের। ট্রাম্পের ট্রাম্পের জন্য এটা, ট্রাম্প তো এখনো ক্ষমতায় আসে নাই। ক্ষমতায় আসবে তো জানুয়ারি 10 তারিখ না 15 তারিখ, আমি জানি না, তো হুম, আসতে পারে। থাকুক, উনি উনি বুঝবেন। আমাদের ডকুমেন্টেশন আছে, ইন্টারন্যাশনাল ডকুমেন্টেশন গুলো আমরা পাঠাই সারা পৃথিবীতে। হুম, হুম। এগুলো যাচাই করে দেখবে না, whether it is true or not। তো আপনারা এই সংখ্যালঘু এই ডকুমেন্টেড গুলো মানে আমেরিকার কাছেও পাঠানোর পরিকল্পনা করেছেন, মানে না, ডকুমেন্ট গুলো তো অলরেডি পাঠিয়ে দিয়েছি, ওনারা ট্রাম্পের নিশ্চয়ই কাছে? জানেন। হ্যাঁ। হ্যাঁ, নিশ্চয়ই জানেন। এত সহজ না। আমরা মানবাধিকার সংস্থা কোমর বেঁধে নেমেছি যে আমরা সত্যটাই উপস্থাপন করব। আমরা মিথ্যা বেসাতি নিয়ে আমরা কিছু করতে চাই না। স্যার, আমার এখন শেষ প্রশ্ন, এই মুহূর্তে আপনারা কি ভাবছেন যে ভারতের ইন্টারফেয়ার করা উচিত, নাকি এই আন্তর্জাতিক যেহেতু ম্যাটারটা, এবং এটা কি সত্যি এখন ইন্টারনাল কোনো ম্যাটার তো আর নেই, একটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর একটা পার্ট হয়ে গেছে, ভারতের কি পার্টিসিপেট করা উচিত অন্তত সংখ্যালঘুদের স্বার্থে আপনার মনে হয়? আমি শুধু ভারত নয়, পৃথিবীর সকল পিসফুল কান্ট্রি যেগুলো আছে সেগুলোর কাছে আমাদের নিবেদন থাকবে টু কাম ফরওয়ার্ড ফর দ্য প্রোটেকশন অফ দ্য রাইটস অফ দ্য মাইনরিটিজ অফ বাংলাদেশ। এটা আমার আপিল। ভারত ছাড়াও এটা করা উচিত। স্যার, পরের হিয়ারিং এ আপনারা কি এক্সপেক্ট করছেন চিন্ময় প্রভুর? নিশ্চয়ই আমাদের সেরকম কনফিডেন্স আছে। উনি কোনো অপরাধ করেনি, আমি অপরাধ করিনি, এ কথাটা তো কোর্টকে বলতে হবে। যে আমাকে যদি কোর্টে উপস্থিত করতে না দেয়, তাহলে ইট ইজ এ ফেলিউর, কমপ্লিট ফেলিউর অন দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট। স্যার, আপনি যাবেন, লড়বেন? নিশ্চয়ই লড়বো। আমি নিশ্চয়ই লড়ার জন্যই তো আজকে আমি সুস্থতা হওয়ার জন্য এখানে এসেছি। বিশেষ করে আমার পায়ের যে সমস্যাটা, সেটা সমাধান হবে আশা করি। আমি কয়েকদিন থাকবো, আমি আবার দেশে ফিরে যাব এবং এই কন্টেস্টটা করবো। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত আত্মবিশ্বাসী, আত্মপ্রত্যয়ী রবীন্দ্রবাবু আমাদের সঙ্গে ছিলেন, যিনি বলছেন সনাতনী সংখ্যালঘু মানবাধিকারের জন্য তিনি শেষ মুহূর্ত অব্দি লড়াই করবেন, চিন্ময় প্রভুর জন্য আদালতে হাজির হবেন, এবং ইউনিট সরকার যেভাবে এক্সটার্নাল অ্যাফেয়ার্স গুলো সামলানোর চেষ্টা করছেন, নিঃসন্দেহে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অত্যন্ত ভুল একটা পদক্ষেপ। এবং মানবাধিকার কমিশনের পক্ষ থেকে ওনারা সমস্ত ডকুমেন্ট আমেরিকা এবং বিশ্বের অন্যান্য বিভিন্ন দেশকেও পাঠিয়েছেন। সব মিলিয়ে কোন দিকে যায় সামগ্রিক পর্যায়ে সেই উত্তর তো সময় দেবে। অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আপনাদেরও দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। কমেন্টে জানাবেন আপনাদের কি মত। চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।